করতে এন্ড হচ্ছে আমরা যদি একটা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হতে চাই, সো হোয়াট নিড অ্যাকচুয়ালি। সো আমি বেসিক্যালি ক্লিয়ারলি আমি যেটা বুঝি অথবা আমার এক্সপিরিয়েন্সে যেটা হয়, ইফ ইউ ওয়ান্ট টু বি হার্ডওয়ার্ক, অর্থাৎ হার্ডওয়ার্কার যদি হন আপনি, বা হার্ডওয়ার্কার যদি আপনার, অর্থাৎ হার্ডওয়ার্ক যদি আপনি করতে পারেন, বেসিক্যালি যেটা আমি মিন করতেছি, অর্থাৎ দ্যাট মিন আপনার যদি ওই প্যাশনটা থাকে যে আপনি ওয়ার্ক হার্ড করতে পারবেন, আপনি যে কোনো কাজে করে ফেলতে পারবেন, দেন হচ্ছে যে আপনি কিন্তু সিএমএ করতে পারবেন। এখানে আপনার সিএমএ করার জন্য যে খুব বেশি ট্যালেন্ট বা ইন্টেলিজেন্সের দরকার সেটা কিন্তু না। অর্থাৎ আপনার যদি ট্যালেন্ট এবং হার্ডওয়ার্ক দুটাই থাকে, কম্বিনেশন থাকে, ইটস গুড, নো প্রবলেম। বাট আমরা বলছি যে আপনি যদি হার্ডওয়ার্ক করতে পারেন, তার মানে আপনি যদি ওই প্যাশনটা থাকে যে না আমি পাস করতে পারবো, তাহলে ইট ক্যান পসিবল। ঠিক আছে, এটার জন্য আপনার যে অনেকেই বলে যে আমি তো ট্যালেন্ট না, আমি আসলে পারবো কিনা, আমার তো সেই পরিমাণ আসলে নলেজ নাই। ঠিক আছে, তো এইটা আসলে আমরা একটু ব্যাকেই রাখি। বাট আপনি যদি ওয়ার্ক হার্ড করতে পারেন, আপনার যদি প্যাশন থাকে, ডিটারমাইন্ড যদি হন আপনি যে না আপনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হবে, ওই গোলটা ওই ড্রিমটা যদি আপনি দেখে ফেলেন, তাহলে আপনাদের পসিবল। অর্থাৎ আপনি যদি চান তাহলে আপনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হতে পারবেন। সো এটার জন্য আপনাকে খুব বেশি ট্যালেন্ট বা ইন্টেলিজেন্ট হওয়ার কিন্তু দরকার আসলে বেসিক্যালি না। সো এটার জন্য একটা কোট আছে যেটা আমি বিলিভ করি সব সময়, সেটা হচ্ছে যে হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট হোয়েন ট্যালেন্ট ডাজন্ট ওয়ার্ক হার্ড। তার মানে হচ্ছে কি, আপনি যদি হার্ড ওয়ার্ক করেন তাহলে কিন্তু ট্যালেন্টকেও বিট করা সম্ভব, পসিবল। দ্যাট মিনস হচ্ছে তো হার্ড ওয়ার্ক করলেই আপনি কিন্তু সিএমএ কোয়ালিফাই করতে পারবেন, আই হোপ। সো এখন হচ্ছে যে আমরা ইন্ডিভিজুয়াল সাবজেক্টে যাব, যে আমরা ডিসিশন নিলাম যে আমরা হচ্ছে আইসিএমএবি এডমিশন নিব বা হচ্ছে পড়াশোনা করব। দেন হচ্ছে যে আমরা হচ্ছে যে কিভাবে আমরা একটা সাবজেক্ট পাস করব, দেন হচ্ছে একটা একটা করে, দেন আমাদের যে 20টা সাবজেক্ট আছে, সবগুলো সাবজেক্টেই কিন্তু আপনাকে পাস করতে হবে একটা সার্টেন পিরিয়ডের ভিতরে। অর্থাৎ আপনি একটা টাইম ফ্রেম, আপনি নিজেই একটা টাইম ফ্রেম করে নিবেন যে এতদিনের মধ্যে আমাকে হচ্ছে যে পাস করতে হবে, একটা গোল সেট করে নিবেন, রিটেন গোল সেট করে নিবেন যে এতদিনের মধ্যে আমি আসলে সিএমএটা কোয়ালিফাই করব। সো এরকম যদি ডিসিশন আপনি নেন, বা হচ্ছে আপনার প্ল্যানিংটা যদি খুব সুন্দর হয়, দেন হচ্ছে যে আমরা একটা মেথডের কথা বলি, এটা অবশ্যই আমি বলি সব সময়, যে আইসিএমএবি মেথড ফর পাসিং দ্য সাবজেক্ট। ইন্ডিভিজুয়াল সাবজেক্ট দিয়ে আপনি পাস করতে চান এবং হচ্ছে এই মেথডটা যদি ফলো করেন, তাহলে যে কোনো সাবজেক্টই কিন্তু আপনি ভেরি ইজিলি কমপ্লিট করতে পারবেন এবং আপনি পরীক্ষায় বসলে ইজিলি পাস করতে পারবেন। সো প্রথমেই আমরা বলি আই ফর ইনফরমেশন গ্যাদারিং। একটা সাবজেক্টে প্রথমে যখন আপনি শুরু করবেন যে আমি আসলে বুঝি না কিভাবে শুরু করব, দেন হচ্ছে যে কোথা থেকে শুরু করব, প্রথম দিকেই সৌরভ যেটা বলেছিল প্রথমে, যে আমাদের আসলে অনেক স্টুডেন্টরাই প্রথম দিকে টাইম কিল করে ফেলে, যে আমি আসলে বুঝি না যে আমি আসলে কতটুকু পড়বো, এন্ড হচ্ছে যে আমার কোথা থেকে পড়তে হবে বা কিভাবে পড়লে আমি পাস করব। অনেকে একাডেমিক পড়াশোনার সাথে এটাকে করে ফেলে, মিক্স করে ফেলে। সো এই জন্য হচ্ছে এখানে প্রথম থেকেই যদি কেউ সিরিয়াস হয় এবং প্রথমেই যদি রেজাল্টটা চলে আসে, তাহলে কিন্তু তার এই কনফিডেন্সটা কিন্তু বুস্ট হয়, পরবর্তীতে কিন্তু আর তার বাধা হয় না। না হলে কিন্তু অনেকে ড্রপ আউটের কিন্তু একটা সংখ্যা কিন্তু থেকেই যায়। এই জন্য প্রথমে ইনফরমেশন গুলো আমি দেখাবো কি কি ইনফরমেশন আপনি কালেক্ট করতে হবে ইন্ডিভিজুয়াল সাবজেক্টে যখন পড়তে হয়। মাস্ট বি, যেটা সি, সি ফর হচ্ছে কাভার দ্য সিলেবাস। আমরা বলি যে অবশ্যই আপনার এখানে ফুল সিলেবাসটাই কাভার করতে হবে, কারণ হচ্ছে যে এখানে কোনো অপশন থাকে না আমাদের এক্সামে, আপনারা জানেন। এই জন্য আপনাকে মিনিমাম হচ্ছে 95% সিলেবাস কাভার করতে হবে, মিনিমাম। যে সিলেবাসটা কাভার না করলে আমরা বুঝি যে আছে যে আপনি আসলে পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড না অ্যাকচুয়ালি। এম ফর মাস্টারি অন সাম টপিকস। আমরা একটা সাবজেক্ট যখন থাকে কিছু, আপনি দেখবেন যে এই একটা সাবজেক্টের কিছু টপিকস এর উপর অল টাইমে কিন্তু এক্সামিনার কোশ্চেন করেন বা কোশ্চেন আসে। তো এই যে সাবজেক্ট গুলোতে বা যেই টপিকস গুলো, ওই সাবজেক্টের টপিকস গুলোতে কোশ্চেন আসে অ্যাভেলেবল, অর্থাৎ সবসময় আসে, আপনি জানেন মোস্ট অফ দ্য টাইম 90% বা 95% টাইমই হচ্ছে ওইখান থেকে কোশ্চেন আসে। দ্যাট মিনস ওই পার্টটুকুতে আপনাকে মাস্টারি করতে হবে। দ্যাট মিনস হচ্ছে ওটা এমন ভাবে প্র্যাকটিস করবেন যেন পৃথিবীর যেই প্রান্ত থেকেই কোশ্চেন করে আপনি যেন পারেন। দ্যাট মিনস ওই মাস্টারিটা যদি আপনি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি একটা সাবজেক্ট কিন্তু পাস করতে পারবেন না, সময় বেশি লেগে যাবে, সময় বেশি লেগে যাবে। ঠিক আছে, এই জন্য মাস্টার এটা টেকনিক্স, যে আপনি হচ্ছে যে কিভাবে হচ্ছে যে একটা সাবজেক্ট কোয়ালিফাই করবেন, পাস করবেন, এবং হচ্ছে ফুল 20 সাবজেক্টই পাস করবেন, ওই মেথডটা বা টেকনিক গুলো বা স্ট্র্যাটেজি গুলো নিয়েই কিন্তু আমরা আসলে কথা বলছি এখানে। অ্যাকশন বলছি যে পাস্ট পেপারস, অনেকেই বলে পাস্ট পেপারস পড়ার দরকার নাই, অথবা পাস্ট পেপারস, অনেকে শুধু পাস্ট পেপারস পড়েও এক্সাম দেয় বা সামথিং এরকম করে। বাট পাস্ট পেপারস ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট সেটাও বলবো আমরা। যে পাস্ট পেপারস আসলে পাস্ট কোশ্চেন গুলো যেগুলো, এগুলো সবগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনের কিন্তু একটা আপনার হচ্ছে কালেকটিভ একটা ব্যাপার, যে যে এক্সামিনার যখন কোশ্চেন করেন উনি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনটাই কিন্তু পিক করেন। তার মানে যদি আপনি
10 পাস্ট কোশ্চেন নেন, তার মানে যদি 5টা করে কোশ্চেন হয়, তার মানে কিন্তু 50টা কোশ্চেন, তার মানে এই 50টা কোশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মানে ওটা প্র্যাকটিস করলে কিন্তু আপনার কনফিডেন্স যেমন বুস্ট আপ হবে, আপনার প্র্যাকটিসের আপনার স্ট্যান্ডার্ডটাও কিন্তু বাড়বে। সেই জন্য পাস্ট কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা এই জন্য করবো না যে এখান থেকে আমার কমন পড়তে হবে বা ওইখান থেকেই আসবে, নট নেসেসারি লাইক দ্যাট। পৃথিবীর আপনি যেই প্রফেশনাল ডিগ্রি নেন, পাস্ট কোশ্চেনের কিন্তু একটা ট্রেন্ড থাকে, এক্সাম কিটা পাস্ট কোশ্চেন, এগুলো সবাই খুব ইম্পর্টেন্স দিয়েই কিন্তু হচ্ছে যে ফলো করে। দেন আমরা বিতে যদি বলি, বিল্ড ইউর এক্সাম টেকনিক, এক্সামের কিছু টেকনিক আছে, আপনি একদম এক্সামের জন্য প্রিপেয়ার্ড কিনা, এক্সামটা আসলে কখন আপনি দিবেন, আপনি কতটুকু প্রিপারেশন হলে এক্সাম দিতে হবে বা দিবেন, এই জিনিসগুলো হচ্ছে যে আপনার কিছু টেকনিক আছে। এক্সাম হলে আপনি কিভাবে লিখবেন, কতটুকু লিখবেন, সেই জিনিসগুলো নিয়েও আমরা এখানে আলোচনা করবো। সো দিস ইজ দ্য আইসিএমআরবি মেথড ফর পাসিং দ্য সাবজেক্ট। যে এখানে আপনি যদি একটা সাবজেক্ট শুরু করেন, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত এই যে কাজগুলো, এগুলো আপনাকে করে নিতে হবে, অর্থাৎ এই প্ল্যানিং গুলো আপনাকে করতে হবে। প্ল্যানিং গুলো যদি আপনি করতে পারেন, দেন আমরা ধরে নিব যে আপনি একটা সাবজেক্ট পাস করার জন্য অথবা পরীক্ষা দেওয়ার জন্য আপনি মানে হচ্ছে যে পারফেক্ট। ইনফরমেশন যেটা বললাম, সেটা কি কি ইনফরমেশন লিখতে হবে, দেখেন এখানে ইনফরমেশন ভেরি সিম্পল। আপনি সিলেবাস মাস্ট, প্রথমেই আপনাকে ওই সিলেবাস, যে সাবজেক্টটা আপনি পড়বেন শুরু করবেন, তার সিলেবাসটা গো থ্রু করতে হবে। অর্থাৎ ওই সিলেবাস নিয়ে আপনার হচ্ছে যে আপনি টোটাল কাজ করবেন। ওই সিলেবাসে কিরকম, কয়টা টপিকস আছে, কয়টা চ্যাপ্টার আছে, কয়টা সাবজেক্ট আছে, মানে ওই সিলেবাসে যা আছে সবগুলো নিয়ে আপনি কাজ করবেন। দেন রেফারেন্স বুকস, কি কি বুকস আপনি ফলো করবেন, কি কি বুকস আসলে ওইখানে আইসিএমইবি আপনাকে রেফার করে দিয়েছে, সেটা সেটা আপনি হচ্ছে কালেক্ট করবেন। হুইচ ম্যাটেরিয়াল ফোকাস অন, কি কি ম্যাটেরিয়ালস আসলে আপনাকে কভার করতে হবে, এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। পাস্ট কোশ্চেন যেটা আমি বলছি, এইটাও কালেক্ট করতে হবে। পাস্ট কোশ্চেন না দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনার আসলে কোশ্চেনের প্যাটার্নটা কেমন হচ্ছে, আপনার হচ্ছে প্রিপারেশনটা কেমন হচ্ছে। অনেকে প্রথমেই হচ্ছে যে সাবজেক্টটা শেষ করে ফেলে, দেন হচ্ছে কোশ্চেনটা দেখে, দেখার পরে আর ম্যাচ করতে পারে না, যে সে এতদিন 2 মাস যা পড়লো কোশ্চেনের সাথে আসলে কোনো মিল নাই। এই জন্য বলা হচ্ছে প্রথমেই আপনি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখবেন আসলে কোশ্চেনের প্যাটার্ন গুলা কেমন আসছে, কোন চ্যাপ্টার থেকে আপনার হচ্ছে বেশি কোশ্চেন আসছে, কোনটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি, এই জিনিসগুলো। পাসিং রেট দেখবেন আপনি ওই সাবজেক্টে কেমন পাস করে, তাই না? ওই সাবজেক্টে পাসিং রেটটাও কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। কম পাস করে না বেশি রেট, সব সাবজেক্টের রেট কিন্তু সমান থাকে না। এটা আপনি একটু দেখে নিলেন লাস্টে 3-4 পরীক্ষা আসলে কতজন পাস করলো, কেমন কি জন্য ফেল করে বা পাস করে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। প্রথমেই যদি এই ইনফরমেশন গুলো নিতে পারেন, আমরা বলবো যে আপনার জন্য খুব ইজি হয়ে যাবে যে পরবর্তীতে আপনার কন্টিনিউ করতে, একটা সাবজেক্ট সুন্দরভাবে শেষ করতে, বুঝতে। এই জন্য আপনাকে বিভিন্ন জায়গায় দৌড়াতে হবে না, আপনাকে হচ্ছে বিভিন্ন ইনফরমেশন হচ্ছে যে কালেক্ট করতে, যে ইনফরমেশন কালেক্ট করবেন সেই ইনফরমেশনটা যেন হচ্ছে যে আপনার হচ্ছে যে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারেন, আপনার হচ্ছে যে প্রসেসে যেন আসে সেই জিনিসগুলো। তো সেটা হচ্ছে এন্ড কাভারিং দ্য সিলেবাস। এখন একটা যদি সাবজেক্ট আমরা শুরু করি, সেই সাবজেক্টটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে হচ্ছে যে শেষ করব, অনেকেই একটা সাবজেক্ট শুরু করে এবং এটা শেষ করতে পারে না, অথবা কিভাবে শুরু করলে এটা শেষ করতে হবে এটার জন্য একটু পাজল থাকে, অথবা হচ্ছে যে টাইম গুলো কিল করে ফেলে, কোন চ্যাপ্টার দিয়ে শুরু করবে, কিভাবে শুরু করবে, এই জিনিসগুলো কিন্তু ইনফরমেশনই প্রথমে কালেক্ট করে নেবেন। যে কারণ চ্যাপ্টারের সাথে কোন চ্যাপ্টারের সাথে কোনো লিঙ্ক থাকলে আপনি ওইভাবে শুরু করবেন, থিওরিটিক্যাল সাবজেক্ট হলে কিভাবে শুরু করবেন। আপনার হচ্ছে যে প্রথমে আমাদের যে সাবজেক্ট যেটা আছে, তো এই সাবজেক্টটাতে আমরা মাস্টারির ব্যাপারে ছিলাম, যে একটা ইম্পর্টেন্ট টপিকস যেটা আমার আসলে দরকার, অর্থাৎ ইম্পর্টেন্ট টপিকস আমার যেটা হচ্ছে পরীক্ষায় আসে, যে টপিকস গুলো, সেই টপিকস গুলোতে বেসিক্যালি মাস্টারি করা, এটা হচ্ছে যে মেইন অবজেক্টিভ বেসিক্যালি। কারণ এটা আমাকে প্রথমেই বের করে ফেলতে হবে যে কোন পার্টটুকু থেকে আসলে বেসিক্যালি কোশ্চেন মাস্ট আসে। সো কোশ্চেন যদি মাস্ট আসে এইটা থেকে, সো এইটা আমাকে এমন ভাবে করতে হবে যেন হচ্ছে যে এখান থেকে যেইখান থেকে কোশ্চেন আসুক বা যেই প্রান্ত থেকে কোশ্চেন আসুক, যেন হচ্ছে যে আমি এটা ভেরি ইজিলি কভার করতে পারি। তো এই টপিকটুকুই আমি জাস্ট এখানে বলা, যে আমি এমন ভাবে হচ্ছে যে এই সাবজেক্টটাকে ভাগ করে ফেলবো, যত বড় সাবজেক্ট হোক 3 ভাগে ভাগ করে ফেলবো, 3 ভাগে ডিভাইড করে দেন হচ্ছে যে আমার মাস্টারি সাবজেক্টগুলো যেখান থেকে হচ্ছে মাস্ট কোশ্চেন আসবে সেখানে আমি মাস্টারি করা শুরু করবো। দ্যাট মিনস হচ্ছে এইটা আমি হচ্ছে এমন ভাবে পড়বো যেন হচ্ছে যে এভরিথিং আমার জন্য ভেরি ইজি হয়ে যায়। সো এই জিনিসটা এখানে আসলে বেসিক্যালি বলার ছিল। কারণ হচ্ছে যে এখানে সব চ্যাপ্টারই কিন্তু ভেরি হচ্ছে যে সমান ইম্পর্টেন্ট না, আমি আগেই বলি। সো এই জন্য আমাদের হচ্ছে লেস ইম্পর্টেন্ট যে পার্টটুকু থাকবে সেটাতে আমরা জাস্ট নলেজ রাখবো, ঠিক আছে? আমরা বলছি না যে আপনাকে এটা বাদ দিতে হবে, তো এখানে বাদ দেওয়ার কোনো অপশন নাই। আমরা বলছি যে অ্যাটলিস্ট হচ্ছে আপনি 100% যদি সিলেবাস কভার করে যেতে পারেন, ইটস ওকে ফাইন, বাট যদি 95% অ্যাটলিস্ট আপনাকে করতেই হবে। সো বিল্ড ইউর এক্সাম টেকনিক, আপনি এক্সাম টেকনিকটা কিভাবে হচ্ছে আপনি করবেন, যে আপনার
আমরা আমরা সবসময় বলি আপনি যদি বাসায় মক টেস্ট দেন, আপনি যদি পরীক্ষা দেন বাসায় বসে, এটা আপনার দুইটা উপকার হবে। একটা হচ্ছে যে আপনার পরীক্ষার হলে কতটুকু লিখবেন এটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে বাসায় পরীক্ষা না দেওয়ার কারণে বুঝে না যে আসলে পরীক্ষায় কতটুকু লিখতে হবে, কোন কোশ্চেনটা কতটুকু লিখতে হবে। ওটা করতে গিয়ে দেখে টাইমের একটা কিন্তু ব্যাপক একটা গরমিল করে ফেলে, অর্থাৎ টাইম ম্যানেজমেন্টটা সে ঠিক মতো করতে পারে না। সেই জন্য বাসায় মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দিলে আপনি হয়তো যে বুঝবেন যে অ্যাকচুয়ালি যে হোয়াট হ্যাপেন, হোয়াটস রং উইথ ইউ। দেন হচ্ছে আপনার কোশ্চেন যেটা পরীক্ষায় দিচ্ছে বা আসছে, এটা সিলেক্ট এন্ড রিড দ্য কোশ্চেন কেয়ারফুলি। আপনি কোশ্চেন সিলেকশনটা ভেরি ইম্পর্টেন্ট। আপনার 5টা কোশ্চেন আসবে, আপনি কোনটা দিয়ে শুরু করবেন এটা কিন্তু ইম্পর্টেন্ট। ছোটবেলায় কিন্তু আমাদের পরীক্ষা সবাই শিখাই দিত, যেটা ছোট যেটা ভালো পারো এটা কিন্তু শুরুতে দিও। সো এটা ইউনিভার্সাল একটা কথা। সো আপনি হচ্ছে যে এমন একটা কোশ্চেন সিলেক্ট করবেন যে কোশ্চেনটা আপনার কনফিডেন্সটাকে বুস্ট করবে পরীক্ষার হলে। এন্ড কোশ্চেন অবশ্যই অবশ্যই ভালো করে কেয়ারফুলি হচ্ছে যে পড়বেন। প্রফেশনাল এক্সাম, আপনি দেখেন একটা কোশ্চেন কমন পড়ছে ঠিকই, আপনি হচ্ছে যে কমন পড়ছে দেখে আপনি শুরু করে দিলেন, নট লাইক দ্যাট। আছে ওই কোশ্চেনটা কমন পড়লে হয়তো একটা সেন্টেন্স হয়তো এক্সামিনার চেঞ্জ করে দিয়েছে, আপনি হয়তো জানেনই না। সেই জন্য হচ্ছে যে কোশ্চেনটা খুবই খুবই খুবই, আমি বারবার বলি যে ভালো করে পড়ে নেবেন। এন্ড বড় বড় কোশ্চেন যদি আসে সেখানে কিন্তু আপনি একবারে বেশি পড়তে পারবেন না। এই জন্য প্রথম থেকে পড়া শুরু করবেন এন্ড ইনফরমেশন গুলো কালেক্ট করায় আপনি হচ্ছে যে প্রিজার্ভ করবেন। কারণ হচ্ছে যে একটা বড় কোশ্চেন কখনোই একবারে বেশি পড়তে পারবেন না। অর্থাৎ আপনি 2বার পড়তে যান, 3বার পড়তে যান, তাহলে কিন্তু আপনার টাইম কিল হবে। তো এই জন্য আমরা বলি বিগ কোশ্চেন গুলো আপনি একবারই পড়বেন, একদম মনোযোগ দিয়ে পড়বেন এবং ইনফরমেশন গুলো এখান থেকে পিক করবেন, নিউমেরিক্যাল ফিগার গুলো পিক করবেন। এবং হচ্ছে যে আর আরেকটা টেকনিক আছে, আপনি যখন একটা বিগ কোশ্চেন অ্যান্সার করবেন তখন আমি যেটা করতাম যে আগে রিকোয়ারমেন্টটা দেখে নিতাম যে রিকোয়ারমেন্টটা আসলে কি, পরীক্ষা এক্সামিনার কি চেয়েছে আসলে। রিকোয়ারমেন্ট দেখে দেন হচ্ছে কোশ্চেনটা পড়লে যেটা হয় আপনি লিঙ্ক করতে পারবেন যে আপনার কোন ইনফরমেশনে পিক করতে হবে। রাইটিং টেকনিক, আপনি কোন কোশ্চেনের জন্য কতটুকু লিখতে হবে টাইম অ্যালোকেশনটা করে নেবেন প্রথমে। এটা আমি একটু দেখাচ্ছি পরে যে রাইটিং টেকনিকটা আপনি কি হবে, স্ট্র্যাটেজি গুলো আপনি কিভাবে সেট করবেন, এটা আমরা একটু পরে আসতেছি। এখানে দেখেন আপনি যখন পড়াশোনা করবেন আপনি কিছু জিনিস, কিছু সিস্টেম, কিছু মেথড আপনাকে অবশ্যই ফলো করতে হবে। সো এজ এ স্টুডেন্ট আপনি যদি হচ্ছে যে এজ ইউজুয়াল একাডেমিক পড়াশোনার মতো করেন তাহলে কিন্তু আপনার টাইম কিল হবে, বছরের পর বছর চলে যাবে, আপনি কিন্তু পাস নাও করতে পারেন। সেই জন্য আমরা বলি যে হচ্ছে যে কিছু টেকনিক মেথডস আছে যেগুলো হচ্ছে যে আপনাকে হচ্ছে যে টাইম হচ্ছে সেভ করবে এবং হচ্ছে আপনাকে অন্য অন্য যারা পরীক্ষা দিবে হচ্ছে তাদের থেকে আপনাকে এগিয়ে রাখবে। সো এজ এ প্রফেশনাল স্টুডেন্ট আপনি যেহেতু একটা প্রফেশনাল অ্যাকাউন্টেন্টই হবেন, তো হচ্ছে প্রথম থেকেই আপনার হচ্ছে যে ওই ধরনের প্রিপারেশন থাকবে যেন আপনি কর্পোরেটে গেলেও আপনি যেন অর্গানাইজ থাকেন, আপনি যেন হচ্ছে যে অর্গানাইজ থাকেন এবং সবকিছুতে যেন একটা স্মার্টনেস ভাব থাকে। সেই জন্য থিওরিটিক্যাল কোশ্চেন যখন আপনি পড়বেন, অর্থাৎ একটা থিওরি সাবজেক্ট যখন আপনি শুরু করবেন, সেই সাবজেক্টটা যখনই শুরু করবেন সেই সাবজেক্টটা আপনার প্রথমে এই সাবজেক্টে যতগুলা টপিকস আছে নাম্বার অফ টপিকস একসাথে লিখে ফেলবেন। সাবজেক্ট শুরু করার আগে আমি আবারও বলছি আপনি সিলেবাস স্টাডি করবেন। সিলেবাস স্টাডি করবেন, কোশ্চেন আপনি অ্যানালাইসিস করে দেখবেন যে এই সাবজেক্ট থেকে কয়টা টপিকস পরীক্ষায় আসে অথবা কয়টা টপিক সিলেবাসে আছে। সাপোজ একটা সাবজেক্টে আপনি ধরেন আর ওয়ান বা হচ্ছে ইউয়ান একটা সাবজেক্ট নিলেন, ওইখানে দেখলেন আপনি 100 টপিকস আছে, এই 100 টপিকস আপনি নোট করে ফেলবেন। নোটটা হচ্ছে ভেরি সিম্পল ওয়েতে, আপনাকে পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখে নোট করতে হবে না। নোটটার সিস্টেমটা হচ্ছে দেখেন ওই একটা সাবজেক্টে যেটা আসবে সেটা আপনার কোশ্চেন যেটা আছে এই একটা টপিক থেকে কি কি কোশ্চেন হইতে পারে, কি কি কোশ্চেন হতে পারে এটা আপনি হচ্ছে নিজে নিজেকে নিজে কোশ্চেন করে নেবেন যে একটা টপিক থেকে কোশ্চেন, দেন হচ্ছে এটা আনসার, এক্সাম্পল, ইভিডেন্স বা হচ্ছে রেফারেন্স কি, কনক্লুশন কি। এই স্টাইলে আপনার প্রত্যেকটা অর্থাৎ আপনার যে থিওরিটিক্যাল সাবজেক্টটা আছে ওই থিওরিটিক্যাল সাবজেক্টটার প্রত্যেকটা টপিকসকে আপনি হচ্ছে যে এইভাবে নোট করে ফেলবেন। এই নোটটা আপনি সামারি নোট আকারে রেখে দিবেন পরীক্ষার আগে, জাস্ট এটা যদিও পড়ে যান আপনি কিন্তু, কারণ হচ্ছে ওই টপিকস থেকে যে ধরনের কোশ্চেনই আসুক আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন, বিকজ অফ ইউ হ্যাভ দ্য রেফারেন্স, ইউ হ্যাভ দ্য এক্সাম্পল, আপনি আনসারটা কি সেটা জানেন, আপনি কনক্লুশন কিভাবে শেষ করতে হবে, কিভাবে লিখতে হবে এটা কিন্তু আপনি জানেন। সো এই জন্য কিউএসি মেথড যেটা আমি বললাম, কিউএক মেথড, সামারি নোটস, অর্থাৎ আপনি থিওরিটিক্যাল সাবজেক্টে প্রিপারেশন নেওয়ার জন্য এর থেকে সুইটেবল মেথড আর নাই। যেটা এটা কিন্তু সাইন্টিফিক্যালি প্রুভ যে আপনি যদি এইভাবে যদি সামারি নোট করে নেন তাহলে কিন্তু আপনি ভেরি ইজিলি হচ্ছে ওই সাবজেক্টে পাস করে ফেলবেন, এটা আমার ধারণা। আর আপনি যখন একটা সাবজেক্ট টেকনিক্স হচ্ছে যেটা আমরা বলে পিকিউআরএসটি, ভেরি সিম্পল টেকনিক্স, যেটা আপনি যদি একটা সাবজেক্ট শুরু করেন, দ্যাট মিনস ম্যাথমেটিক্যাল সাবজেক্টের
নেন, ভেরি সিম্পলি কিন্তু আপনি একটা সাবজেক্ট রিভিশন দিতে পারবেন। মানে শেষ করে একটা সাবজেক্ট আপনি পড়া শেষ করলেন, রিভিশনটা কিভাবে দিবেন এটা কিন্তু অনেকেই বুঝে না। দ্যাট মিনস রিভিশনটা আপনি প্রিভিউইং করে নিলেন, যেটা আপনি যে চ্যাপ্টারটা পড়ছেন সেটা একটা ভিউ দেখলেন, প্রিভিউ দেখে নিলেন, কোশ্চেনিংটা কেমন হয় আপনি নিজেকেই কোশ্চেন করলেন বা কোশ্চেনিং করে নিলেন। দেন হচ্ছে রিভাইজ, যদি কোনো প্রবলেম থাকে, কোনো কোশ্চেনে যদি প্রবলেম থাকে সেটা আপনি রিভাইজ করে নিলেন। রিভাইজিং বলতেছি আমরা, যেটা রিভাইজ করে নিয়ে দেন হচ্ছে যে আপনি আপনার মতো করে কোনো প্রবলেম থাকে, কারণ রিভিশনের সময় কিন্তু দেখা যায় আবার ঠিক করে নেবেন। সামারাইজ করতে হবে, এটা আমি সবসময় বলি। আপনি যেই পড়েন, আপনি সাপোজ যদি প্রজেক্ট অ্যাপ্রাইজাল বা ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজালে যদি একটা সাবজেক্ট বা চ্যাপ্টারটা পড়েন, সেই চ্যাপ্টারটার সামারিটা আপনার থাকতেই হবে এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। কোনো অল্টারনেটিভ নাই। আপনি যদি মনে করেন যে বই পড়ছে, ওকে ফাইন, গুড এনাফ না, এটা আমি আবারও বলি। এই জন্য আপনাকে ওই চ্যাপ্টারটার সামারিটা আপনার থাকতে হবে। তারপর হচ্ছে সামারিটা যদি আপনার থাকে, ফর্মুলাস গুলো, আপনার কি টার্ম করবেন আপনি আপনার যখন রিভিশন দিচ্ছেন, তখন আপনি যে কোনো একটা অঙ্ক নিবেন আপনার কোশ্চেন থেকে, অথবা আপনি ধরেন প্রজেক্ট অ্যাপ্রাইজাল বা ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল পড়ছেন, আপনি কোশ্চেন থেকে যে কোনো একটা স্যাম্পলিং বেসিসে কোশ্চেন নেবেন, নিয়ে টেস্ট করবেন যে আপনি যে পড়ে আসছেন এটা ঠিক আছে কিনা, কতটুকু হচ্ছে যেতে পারছেন আপনার আপনার লেভেলটা আসলে স্ট্যান্ডার্ড লেভেলটা কতটুকু। সেই পিকিউআরএসটি মেথড যদি আপনি ফলো করেন, আপনার একদম ভেরি সিম্পলি হচ্ছে আপনি সবসময় ভেরি সিম্পলি চিন্তা করবেন, ভেরি ইজি চিন্তা করবেন, ক্রিটিক্যালি যাবেন না। এবং নেগেটিভ বিলিফ যদি আপনি থাকে, আপনাকে যদি কেউ বলে এই সাবজেক্টে পাস করায় না বা পাস করা যায় না, ইটস ভেরি ডিফিকাল্ট, এটা বিগ সিলেবাস, এইটা সেটা, এই জিনিসগুলো থেকে আপনি সবসময় আমার মনে হয় যে আপনি দূরে থাকবেন। কারণ হচ্ছে যে বিকজ অফ এই যে নেগেটিভ বিলিফ গুলো আপনাকে কিন্তু সবসময় আপনাকে কনফিডেন্সটাকে লো করে ফেলবে। ওকে, তো রাইটিং টেকনিক্সে আমরা হচ্ছে যে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে ধরেন আপনার আহ, আমরা বলতেছি প্রথমে, ধরেন আপনার যদি আমাদের 3 আওয়ার্স এর কিন্তু এক্সাম, সো 3 আওয়ার্স 100 মার্কস এর এক্সাম। ভেরি সিম্পলি আপনি দেখেন, আপনি যদি টাইমটা অ্যালোকেট করেন, আপনি 1.8 মিনিটস পাবেন 1 মার্কের জন্য। ভেরি সিম্পল এটা ক্যালকুলেশন, যে আপনার 1.8 মিনিটস এর বেশি 1 মার্কের জন্য আপনি পাবেন না। ওকে, তাহলে আপনি যদি থিওরিটিক্যাল কোশ্চেন আসে, আপনি আপনি তাহলে কি লিখবেন? আপনি 2-3 সেন্টেন্সের বেশি পার মার্কে লেখার দরকার নাই। কারণ হচ্ছে যে 1 মার্কের জন্য আপনি 2 থেকে 3টা সেন্টেন্সই যদি লিখেন, দ্যাটস এনাফ। কেন এনাফ? কারণ আমরা বলি রিলিভেন্ট অ্যান্সারটা আপনার কাছ থেকে চাই। আমরা কখনোই বলি না যে আপনি হচ্ছে অনেক কিছু লিখেন বাট রিলিভেন্ট না অ্যান্সার গুলা। 5 মার্কসে যদি কোনো কোশ্চেন আসে, তাহলে অবশ্যই আপনি হচ্ছে যে 5 মার্কসের জন্য আপনি 10 to 15 সেন্টেন্স ম্যাক্সিমাম লিখতে পারেন। কারণ হচ্ছে যে আপনি এমন কিছু লেখা শুরু করলেন অনেক কিছু, বাট হচ্ছে সেটা আবার আপনার অন্য একটা কোশ্চেনে যদি ইম্প্যাক্ট করে, টাইমটা কি ইম্পর্টেন্ট এটা মনে রাখবেন। দেখা যাবে যে আপনি পারেন কোনো একটা কিছু কোশ্চেন, সেটা আবার আনসার করে আসতে পারছেন না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সেই জন্য আপনি 10 to 15 সেন্টেন্স যদি ম্যাক্সিমাম লিখেন 5 মার্কসের জন্য, ইটস গুড এনাফ আই থিঙ্ক। ঠিক আছে, রিলিভেন্ট অ্যান্সার আমরা যেটা বলছি, আপনার অ্যান্সারটা অবশ্যই রিলিভেন্ট হইতে হবে। আমরা যেটা বলি সব সময়, যে কোশ্চেনের প্রথমেই কিন্তু বলা থাকে যে আনসার মাস্ট বি হচ্ছে আপনার নিড এন্ড ক্লিন, ব্রিফ, হ্যাঁ, রিলিভেন্ট আনসার, এবং ইচ কোশ্চেন ফ্রম ফ্রেশ শিট। তার মানে আপনার যদি 5টা কোশ্চেন থাকে, 1 2 3 4 5, প্রত্যেকটা কোশ্চেনই আপনি নতুন ফ্রেশ একটা শিট থেকে আপনি শুরু করবেন, এটা আমরা বলে দিই অবশ্যই। তাহলে আপনি এখানে দেখছেন যখন রাইটিং টেকনিক্সটা আপনার কি হবে, তাহলে আপনার পরীক্ষার হলে আপনি এটা বুঝলেন। অনেকে বলে যে আমরা কোশ্চেনটা কোন শীট থেকে শুরু করবো, এক শীট থেকে এবিসিডি, যদি আপনার সাব কোশ্চেন থাকে ওইটা নিয়ে কোনো প্রবলেম না, ওইটা আপনার লিখতে পারেন আপনি। বাট 1 2 3 4 5 যেটা আছে, অর্থাৎ এটা প্রত্যেকটাই নতুন একটা শীট থেকে আপনি শুরু করবেন। সো এটা অনেকে কোশ্চেন করে। দেন আপনার কতটুকুর জন্য যে আপনার পার মার্কের জন্য 2 থেকে 3 সেন্টেন্স যেটা রিলিভেন্ট হবে, আপনার অবশ্যই রিলিভেন্ট হবে সেটা। আপনি 2 3 সেন্টেন্স লিখলেন, কিন্তু আপনার যেটা আমরা চাইছি ওইটা ধারের কাছে নাই, তাইলে কিন্তু হবে না। তো এই জন্য হচ্ছে, এবং 5 মার্কসের জন্য 10 to 15 মার্কস ইজ গুড এনাফ আপনার জন্য। নিড এন্ড ক্লিন অবশ্যই থাকতে হবে, কাটাছেড়া করা যাবে না। আপনার যদি খুবই একাকিত্ব কাটতে হয়, জাস্ট একটা করে আপনি ওভাররাইট করতে পারবেন, জাস্ট ওয়ান, এর বাইরে ঘষা মাজা করা যাবে না। এবং আমরা যেটা বললাম, আমরা অবশ্যই মাস্ট আপনাকে ব্রিফ, আমরা সবসময় ব্রিফ অ্যান্সার বিলিভ করি, যে আপনার ওই কনসেপ্টটা যেটা বিল্ড হয়েছে সেটা আপনি আপনার খাতায় ফুটায় উঠাবেন, যে হচ্ছে আপনাকে একদম ব্রিফ আকারে লিখতে হবে। ঠিক আছে,
সো ফর এন এক্সাম্পল যদি আমরা P1 নিয়ে যেহেতু আমরা কাজ করছি, তো P1 এ যদি এরকম হয় যে আপনার হচ্ছে যে টাইমটা আপনি কিভাবে অ্যালোকেশন করবেন, আপনি দেখেন P1 এ যারা এক্সাম দিয়েছেন অথবা দিবেন তারা কিন্তু জানেন যে হচ্ছে P1টা, অর্থাৎ আমি একটা সাবজেক্টের কথা বলছি, এভরি সাবজেক্ট আপনি এইভাবেই করে নেবেন। এখানে একটা সবগুলো সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি দেখানো সম্ভব না, বাট আমি একটা সাবজেক্টের টেকনিক গুলো দেখাচ্ছি, আপনি এইভাবেই আগাবেন আপনার এক্সাম হলে বা এক্সাম টেকনিকটা এইভাবে বিল্ড করবেন। আমার এখানে 3টা সেকশন থাকে, আপনি জানেন যে হচ্ছে যে পারফরমেন্স যে অপারেশন আছে সেখানে আমরা যদি দেখি যে 3টা সেকশন থাকে, একটা হচ্ছে আপনার সেকশন এ, সেকশন বি এন্ড সেকশন সি, 3টা সেকশন থাকে। এই 3টা সেকশনে কিন্তু 20 মার্কস, 30 মার্কস এন্ড 50 মার্কস থাকে। প্রত্যেকটা সাবজেক্টে এইভাবে কিন্তু আমাদের স্ট্রাকচার করা, অর্থাৎ কারিকুলামটা আমার এইভাবেই কিন্তু ডেভেলপ করা। প্রথমটাতে কি চাই দেখেন, অবজেক্টিভ টেস্ট কোশ্চেন থাকে 8টা মেবি থাকে কোশ্চেন, এটার জন্য 20 মার্কস থাকে, ম্যাক্সিমাম 30 মিনিটস আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। আপনি যদি এখানে 1 ঘন্টা সময় নিয়ে নেন, আপনি পাস করার পসিবিলিটিটা কমে যাবে, অর্থাৎ কোথাও আপনি বেশি সময় নিতে পারবেন না। প্রত্যেকটা কোশ্চেনকেই কিন্তু আপনাকে ইম্পর্টেন্ট সেম ভাবেই আপনি ইম্পর্টেন্স দিতে হবে। আবার যদি আমি সেকশন বি এর কথা বলি, এখানে দেখেন 6টা কোশ্চেন থাকে, আপনার 30 মার্কস থাকে। এখানে পার কোশ্চেনে আপনি হচ্ছে যে আপনি ম্যাক্সিমাম আপনি হচ্ছে যে 10 মিনিটস করে ইচ কোশ্চেনে পাবেন, যেখানে 60 মিনিটস হবে 6টা কোশ্চেনে। যদি বলি আমরা যদি 30 মিনিট, 60 মিনিটস এন্ড বাকি থাকে 90 মিনিটস। আমাদের যে সেকশন সিএস 2 সিনারিও কোশ্চেন যেটা আসে, 2 সিনারিও কোশ্চেনে আপনার হচ্ছে 50 মার্কস থাকে, দুটা কোশ্চেনে 45 মিনিটস ইচ, অর্থাৎ আপনি এখানে 90 মিনিটস অর্থাৎ 45 মিনিটস ইচ কোশ্চেনে আপনি পাবেন। দ্যাট মিনস হচ্ছে আপনার যদি এই প্ল্যানিংটা থাকে, আপনি যদি বাসায় একটা কোশ্চেন প্র্যাকটিস করেন এই ওয়েতে, যে আমি প্রথম যে 8টা কোশ্চেন আছে এটা আমি 30 মিনিটসের বেশি লিখবো না, অথবা আমি বি যেটা আছে এখানে যেটা কোশ্চেন আছে 60 মিনিটসের বেশি আমি লিখবো না, অর্থাৎ 60 মিনিটসে সামহাও আমাকে অ্যান্সার করতে হবে, এবং 45 করে যে সিনারিও কোশ্চেন গুলো আছে সেগুলো আমাকে ফিনিশ করতে হবে। দ্যাট মিনস কিন্তু আপনাকে এই জন্যই আমরা বলছি বাসায় কয়েকটা এক্সাম দেন, দেন মানে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে আপনার হচ্ছে যে ওই টাইম ম্যানেজমেন্টে কোনো প্রবলেম হবে না অ্যাটলিস্ট, এবং কোন কোশ্চেনটা কিভাবে শুরু করে শেষ করতে হবে এই টেকনিকটাও কিন্তু আপনি বুঝে যাবেন, কতটুকুর জন্য কতটুকু লিখতে হবে সেটাও কিন্তু আপনি বুঝে যাবেন। এই জন্য আমরা সবসময় বলি যে বাসায় একটু পরীক্ষা দিলে এবং হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা ঠিক করবেন, কারণ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, মানে অ্যাজ এ প্রফেশনাল স্টুডেন্ট। আরেকটা রাইটিং টেকনিক্স আমি বলি, সিম্পলি হচ্ছে যে অনেকেই বলে যে একটা কোশ্চেন 5 মার্কের জন্য আসে, ঠিক আছে, এটা আসলে কতটুকু লেখা উচিত, অথবা একটা কোশ্চেন এমনি আমি 10 মার্কের জন্য আমি পড়েছি, সাপোজ একটা কোশ্চেনের প্রজ এন্ড কনস আসলো, অনেক বড় একটা কোশ্চেন, কিন্তু মার্কস চাইলে মাত্র 2.5 মার্কস, অথবা মার্কস চাইলে মাত্র 2 মার্কস, তাহলে আমি কি অত বড়টুকুই লিখবো, নাকি হচ্ছে আমি হচ্ছে যে আরেকটু 2 লাইন 2-3 সেন্টেন্স লিখবো, আবার আমি 2-3 সেন্টেন্স কোনটা লিখবো, এটা আমার কাছে অনেক বড় কোশ্চেন মনে হয়, এটা আসলে কতটুকু লিখতে হবে। আপনি দেখেন কোশ্চেনের যদি অ্যান্সার কি চাচ্ছে এক্সামিনার, এটা আপনাকে প্রথমেই ফাইন্ড আউট করতে হবে, যে আসলে কোশ্চেনটা যদি থিওরিটিক্যাল কোশ্চেন এরকম হয়, এখানে আমি দেখেন ইন্টেলেকচুয়াল ভার্ব 1 2 3 দিয়েছি, অর্থাৎ আপনার ইন্টেলেকচুয়াল লেভেলে আপনি কোনটা আসলে কিভাবে অ্যান্সার করবেন এটা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি আমি। ধরেন যদি ডিফাইন আসে পরীক্ষার হলে, যে ডিফাইন সামথিং বা ডিফাইন সামথিং, ইট ইজ ক্লিয়ার এন্ড সিম্পল, আপনি এটা জাস্ট আপনি সিম্পলি আপনাকে এটা ডিফাইন করে দিবেন সিম্পলি, এখানে নিয়ে কোনো এটা আমরা জাস্ট ইন্টেলেকচুয়াল লেভেল 1। ইন্টেলেকচুয়াল লেভেল 2 কোনটা, এক্সপ্লেইন, যদি আপনাকে কোনো কোশ্চেন এক্সপ্লেইন করতে বলে যে আপনি এক্সপ্লেইন করেন এটা, তো মেক ইট ক্লিয়ার আইডিয়া দিবেন একটা, যে না এই জিনিসটা আসলে এরকম, সো লজিক্যালি হাউ দ্য কনসেপ্ট ইজ ডেভেলপড, আপনি হচ্ছে একটা লজিক্যাল, আপনি যদি একটা কনসেপচুয়ালি একটু লিখতে পারেন 2-4 সেন্টেন্স, এবং এটার জন্য আরেকটু বেনিফিট হবে, যে একটা আইডিয়াটা জাস্ট ক্লিয়ার করবে, অর্থাৎ ডিফাইন যেটা আমরা বলতেছি তার থেকে একটু ইন্টেলেকচুয়াল লেভেল বেশি হচ্ছে এক্সপ্লেইন, যেখানে আপনি একটা লজিক দিয়ে আপনি জাস্ট বলতে পারেন যে না এটা আসলে এরকম। বাট যদি আপনাকে ডিসকাস বলা হয়, তাহলে কিন্তু আপনাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে যাইতে হবে। যেমন এখানে যদি ডিসকাস বলা হয়, দেখেন আমি এখানে বলছি যে যদি ডিসকাস বলে তাহলে হোয়াট উইল হ্যাপেন, যদি আপনার এখানে দেখেন ডিসকাস যদি বলে, এটাকে কিন্তু বলতেছি আমরা যে এখানে ডিবেট এন্ড আর্গু, কনসিডার এন্ড ডিবেট এন্ড আর্গু অ্যাবাউট দ্য প্রজ এন্ড কনস অফ এন ইস্যু, ওই ইস্যুটার আপনার দুইটা পাশ নিয়ে আপনাকে আলোচনা করতে হবে। ধরেন হচ্ছে আপনার প্রজ এন্ড কনস কি, এটা ডিবেটার সুবিধা অসুবিধা কি, এটা কিন্তু আপনি আলোচনা করতে হবে। অর্থাৎ ডিসকাস যদি বলে তাহলে বুঝতে হবে আপনাকে কিন্তু ডিপলি অ্যান্সারটা করতে হবে, মার্কস যতই থাকুক এটা ইন্টেলেকচুয়াল লেভেল 3। আর যদি শর্ট নোট আসে, আমরা জানি এটা সেম এজ ইন্টেলেকচুয়াল লেভেল 3 বার, তার মানে হচ্ছে যদি আপনার শর্ট নোটও আসে সেটাও কিন্তু আপনার ডেফিনেশন এন্ড প্রজ এন্ড কনস যেগুলো আছে ওগুলো এইভাবে আপনি অ্যান্সার করতে হবে। সো আপনি দেখেন কোশ্চেনটা কি চেয়েছে ওইভাবেই কিন্তু আপনার প্রিপারেশনটা নিতে হবে শুরু থেকে। এটা একদম আপনি আইসিএমএতে যেদিন এডমিশন নিয়েছেন সেদিন থেকেই হচ্ছে যে এই ধরনের টেকনিকগুলো ডেভেলপ করে ফেলবেন। দেন হচ্ছে আপনি থিওরিটিক্যাল সাবজেক্ট আপনি কিভাবে দিবেন, এন্ড ম্যাথমেটিক্যাল সাবজেক্ট কিভাবে প্রিপারেশন নেবেন, এন্ড হচ্ছে এগুলো কিন্তু আস্তে আস্তে
ক্লিয়ার হয়ে যাবে আপনার। আমি আইসিএমএ তে কখনোই আল্লাহর রহমতে থিওরিটিক্যাল সাবজেক্ট কখনোই আমরা যে আমার সাথে যারা পড়াশোনা করেছে জানে যে আমি কখনোই সেকেন্ড টাইম কোনো থিওরিটিক্যাল সাবজেক্ট পরীক্ষা দেইনি, বিকজ অফ এটা হচ্ছে টেকনিকটাই একটু ডিফারেন্ট। আপনি কিভাবে প্রিপারেশন নেবেন এটা আমি দেখাই দিচ্ছি সব এইভাবে। সো এইভাবে যদি আপনি লিখতে পারেন, আই থিঙ্ক যে আপনাকে হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্টে অ্যাকচুয়ালি হচ্ছে আপনাকে ফেল করতে পারবেন। এবং ভেরি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি যদি থিওরিটিক্যাল সাবজেক্ট যদি একবারে পাস করে ফেলেন তাহলে ওই টাইমটা কিন্তু আপনি ম্যাথমেটিক্যাল যে ডিফিকাল্ট সাবজেক্ট আছে, কোর্স সাবজেক্ট আছে, ওইখানে দিতে পারবেন। তার মানে কিন্তু আপনার টাইমটা সেভ হয়ে যাবে ভেরি ক্লিয়ারলি যেটা বলে। ওকে, এবার আমরা যদি বলি যে আপনি যদি পড়াশোনা করেন, অনেকেই বলে যে আমি আসলে 1 ঘন্টার বেশি পড়তে পারি না বা 2 ঘন্টার বেশি পড়তে পারি না, বা হচ্ছে যে যারা জব করে। সো এটা এখানে ভেরি সিম্পল, আপনি যদি 1 ঘন্টাও পড়েন অথবা আপনি যদি হাফ এন আওয়ারও পড়েন তাহলে আপনি সেই স্টাডি প্ল্যানটা কিভাবে করবেন। সো এখানে কিছু আমি আমার প্ল্যানটা আমি হচ্ছে দেখাই দিচ্ছি যে হচ্ছে আপনি এইভাবে বেসিক্যালি হচ্ছে যে যেতে পারেন যে হচ্ছে আপনি যদি 1 ঘন্টা পড়াশোনা করেন তাহলে হোয়াট উইল বি ইউর স্ট্র্যাটেজি, যে আমি 1 ঘন্টা পড়লাম, 1 ঘন্টা কি একটা টপিক ধরে ওইটা পরে শেষ করে ফেলবো, নাকি আমি কিভাবে কি করব। দেখেন এখানে আমরা একটা সাইন্টিফিক্যালি প্রুভ এই মেথডটা, যে আপনি যদি 1 ঘন্টা পড়েন সেখানে আপনি যদি প্রথমে 15-20 মিনিট যদি একটু রিক্যাপ করে নেন যে আমি আগের সেশনে কি পড়েছি, এবং হচ্ছে যে এইটা একটু দেখে নেন যে আমি আগের গত ক্লাসে কি পড়ছি বা গত সেশনে কি পড়ছি বা কালকে কি পড়েছিলাম, একটু দেখেন আপনার মনে আছে কিনা সেটা। ওকে, দেন আপনি 30-35, যদি আপনি 1 ঘন্টা পড়েন এই প্ল্যানটা, কেউ যদি 8 ঘন্টা পড়েন তার মতো করে সে প্ল্যান করবেন, কেউ যদি 2 ঘন্টা পড়েন তার মতো করে আপনি প্ল্যান করবেন, কেউ যদি 5 ঘন্টা পড়েন তার মতো করে আপনি প্ল্যান করবেন। তো এই জন্য বলছি যে আমরা হচ্ছে যে প্ল্যানটা হচ্ছে বেসিক্যালি এরকম হবে আপনার। আমরা এখানে 1 আওয়ার প্ল্যান দেখাচ্ছি জাস্ট খালি ফর অ্যান এক্সাম্পল। নিউ টপিক পড়লেন, নিউ টপিক পড়ার পরে আপনি প্রিভিয়াসটা রিভিশন দিলেন, রিকেপ করলেন এবং নিউ টপিক একটু পড়লেন, দেন হচ্ছে আপনাকে একটু প্র্যাকটিস করলেন। আপনি যেটা পড়লেন আজকে আধা ঘন্টা পড়েন আর 1 ঘন্টা পড়েন, এই যে পড়লেন এই পড়ার থেকে আপনার যে পরীক্ষায় কোশ্চেন আসে বা ইম্পর্টেন্স কতটুকু, এইটা কি আপনি একটু প্র্যাকটিস করে দেখলেন যে এটা আসলে কতটুকু হচ্ছে রিলিভেন্ট টু দ্য কোশ্চেন প্যাটার্নস, বা ওইখানে যে এই ধরনের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে যেটা পড়লেন এখান থেকে কোশ্চেন আসে কিনা, একটু আপনি কোশ্চেন আপনাকে কিন্তু খুব ভালো করেই ঘাটাঘাটি করতে হবে, এটা আমি আগেই বললাম। নট অনলি যে কোশ্চেন পড়ে কমন পড়ে পাস করার জন্য না, এটা অনেকগুলো বেনিফিট আপনাকে প্রথম থেকে একদম শেষ এক্সাম হল পর্যন্ত দিবে। এই জন্য আপনি একটু দেখলেন যে টপিকসটা পড়লেন সেটা। এই জন্য অবশ্যই 1 আওয়ার স্টাডি প্ল্যান যদি আপনি ডেভেলপ করেন এইভাবে, আপনি ইচ্ছা করলে এটা 10 আওয়ার্স করতে পারেন। যারা স্টুডেন্ট তারা 10 ঘন্টা পড়লে তারা তাদের মতো করে নিবে, কেউ যদি 8 ঘন্টা পড়ে সেটা তারা তাদের মতো করে নেবে। সো এটা জাস্ট ফর অ্যান এক্সাম্পল এটা। ওকে, ফাইনালি আমরা যদি বলি যে হচ্ছে আপনি কখন একটা সাবজেক্ট আমরা বলবো যে আপনি ইউ আর প্রিপেয়ার ফর এক্সাম, যে হচ্ছে যে আপনি পাস করার জন্য হচ্ছে যে এটার জন্য সাফিসিয়েন্ট, অথবা হচ্ছে আপনার প্রিপারেশনটা হচ্ছে পারফেক্ট, আমরা কখন এটা আসলে বেসিক্যালি বলবো। ঠিক আছে, সো আর ইউ রেডি ফর এক্সাম তখনই বলবো যখন আপনার ফলোইং দা আপনার টার্মস এন্ড কন্ডিশন গুলো ফুলফিল হবে। অনেকেই আছে শুধু কোশ্চেন সলিউশন করে এক্সামে চলে যায়, এগুলি করা যাবে না, কারণ হচ্ছে এখানে প্রফেশনাল পড়াশোনা, এখানে আপনার একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্টের কিন্তু আপনার খুব বেশি রিলেট পাবেন। সো একটা সাবজেক্ট আপনি কোনোভাবে পাস করলেও আপনি কিন্তু পরবর্তী সাবজেক্টে গিয়ে হচ্ছে আটকে যাবেন। সো এই জন্য আমরা বলি যে এই যে এই ব্যাপারগুলো যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ এই হোমওয়ার্ক গুলো যখন আপনার শেষ হয়ে যাবে, তখন আপনি বলতে পারবেন যে আমি আসলে প্রিপেয়ার্ড এক্সামের জন্য। এবং হচ্ছে আপনাকে প্রত্যেকটা সাবজেক্ট এইভাবেই প্রিপারেশনটা নিতে হবে। আসলে হচ্ছে এইভাবে প্রিপারেশন নিলেই অ্যাজ এ প্রফেশনাল স্টুডেন্ট আপনি প্রফেশনালিজমটা থাকবে, হচ্ছে পাস করার পরে মানে আপনি একটা গুড প্রফেশনাল অ্যাকাউন্টেন্টও হতে পারবেন। সো কি টেকনিকগুলো সেটা দেখেন। আমরা এখানে বলতেছি যে অফকোর্স আপনার, আমি প্রথমেই বলে আসছি যে আমার অ্যাটলিস্ট 95% সিলেবাসের কাভার আমি করতে পারছি কিনা এটা কনফার্ম করতে হবে, যে আমি আসলে আমি যে সাবজেক্টটা পরীক্ষা দিচ্ছি সেই সাবজেক্টটা 95% কাভার হয়েছে কিনা, এটা প্রথমেই হচ্ছে যে আমরা চেক করে নিব যে 95%, ওকে ফাইন, 5% নট এ বিগ প্রবলেম। কোনো কঠিন কঠিন টপিকস থাকতে পারে যেটা হয়তো ধরেন হচ্ছে যে আমি না পড়লে বা স্কিপ করলে কোনো খুব বেশি একটা হচ্ছে যে সমস্যা হবে না, আমি অ্যাটলিস্টের কথা বলছি। সো আপনি কিন্তু 100% কাভার করলে ভালো, বেটার। ঠিক আছে, এন্ড দ্য কমপ্লিট ইউর সাবজেক্ট, যেটা আমরা বলতেছি আপনি যে সাবজেক্টটা শুরু করলেন সেটা অবশ্যই ম্যাক্সিমাম 3 মান্থের মধ্যে শেষ করে ফেলেন। আপনার আমাদের 6 মাসের সেশন, আপনারা জানেন যে আমাদের 2টা সেশনে হয় এবং 2টা সেশনে এডমিশন নেওয়া হয়। তো আপনি 3 মান্থের মধ্যে যদি আপনি যত ঘন্টাই পড়েন তার ভিতরে যদি সাবজেক্টটা শেষ করে ফেলেন, দেন আরো অনেক কাজ আছে সেগুলো করতে আপনার সুবিধা। তো ম্যাক্সিমাম 3 মান্থস নেবেন যে কোনো সাবজেক্ট শেষ করার জন্য, আপনি যত ঘন্টাই এর ভিতরে পড়তে পারেন সেটা আমরা হচ্ছে যে বলবো। ওয়ার্কআউট ইম্পর্টেন্ট প্রবলেমস অর থিওরি ইন 15 days, আমরা বলি যে সবসময় যে আপনি যখন সিলেবাসটা কভার করে ফেলবেন দেন হচ্ছে ওয়ার্কআউট করতে হবে। কারণ হচ্ছে যে আপনি এখানে যে পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে আমি এই জিনিসটা ভুলে গেছি
এটা আমার মনে নাই, এই জিনিসগুলো করা যাবে না বা এটা হবে না। এই ফর্মুলাটা যদি আপনি মনে রাখেন যে আপনি 15 ডেজ ওই সিলেবাসটা শেষ করার পরে আপনি আরো 15 ডেজ নিলেন, এটা হচ্ছে ইম্পর্টেন্স ওই ওই সাবজেক্ট থেকে খুঁজে খুঁজে বাইর করবেন, যেটা আমি বলছিলাম মাস্টারি করবেন, যে ওই ইম্পর্টেন্স প্রবলেম গুলা বাইর করবেন, করে করে আপনি দেখবেন যে এগুলা পারেন কিনা। এবং হচ্ছে আপনি দেখবেন কিছু এক্সেপশনাল কেস থাকে, অলওয়েজ অঙ্কের ভিতরে একটা এক্সেপশনাল কেস থাকে, আবার থিওরিটিক্যাল সাবজেক্ট হলে কি টার্মস থাকে, এই জিনিসগুলো ফাইন্ড আউট করে করে আপনি নোট করে নেবেন, বা এক্সেপশনাল প্রবলেম গুলো হচ্ছে যেগুলো আপনি হচ্ছে দেখে নেবেন এবং সলভ করে নেবেন। এবং আমরা বলতেছি যে আপনি যখন দেখা যাবে যে আপনার সাবজেক্ট শেষ হয়ে গেল, দেন হচ্ছে আপনার 15 ডেজের আপনি হচ্ছে যে ইম্পর্টেন্ট গেল, দেন হচ্ছে যে আপনি দেখবেন আপনি ফুল সিলেবাস যেটা আছে এটা 15 ডেজে আবার একটা রিভিশন দিতে হবে। সো রিভিশন টেকনিকটা আমি দেখাইছিলাম, PQRST টেকনিক, ওই টেকনিকে আপনি 15 দিন পড়বেন ওই সাবজেক্টটা। যদি P1 এর কথা বলি, P1 সাবজেক্টটা আপনার একদম ফুললি শেষ, আপনার যত ম্যাটেরিয়াল কভার দ্য সিলেবাস বলতে আমরা আপনার যত ম্যাটেরিয়ালস আছে, এক্সাম কিট আছে, কোশ্চেন সবকিছু শেষ করার পরে হোল সিলেবাসটা আবার আপনি 15 ডেজে আবার রিভিশন দিবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত PQRST মেথডে। দেন আপনার প্র্যাকটিস এট লিস্ট 10 পাস্ট পেপারস। আমরা বলি যে স্পেশালি আমি বলতেছি আপনাকে যে আপনি লিস্ট 10টা পাস্ট পেপারস আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন। এইটা করার অনেক বেনিফিট পাবেন, শুধু পরীক্ষার হলে যে কোশ্চেনটা কমন পড়ার জন্য আপনি পড়ছেন না। এই কারণে দিবেন টাইম ম্যানেজমেন্ট আপনার হচ্ছে ঠিক হবে, কোন কোশ্চেন কতটুকু লিখতে হবে এই জন্য প্রিপেয়ার। সো অল 6 থিংস এখানে যেগুলো আছে, এই 6টা জিনিস যদি আপনার কমপ্লিট হয়, তখন আমরা বলে নিব বা ধরে নিব যে আপনি বা হচ্ছে যে আমি আসলে পরীক্ষার জন্য প্রিপেয়ার, এখন আমি পরীক্ষা দিলে পাস করবো। দেন আপনি পরীক্ষার হলে গেলে নার্ভাস হবেন না, আপনার হচ্ছে যে কাপাকাপি হবে না, মানে এগুলো হচ্ছে কোনো কিছু হবে না, বিকজ অফ যে আপনার হচ্ছে ইউ আর প্রিপেয়ার ফর এন এক্সাম। ঠিক আছে। সো এন্ড হচ্ছে যে আমরা কিছু টেকনিক্স এর কথা বলি, যে হচ্ছে যে আপনি আসলে কিভাবে হচ্ছে যে ধরেন আপনার কিছু পড়াশোনা আপনি করতে পারেন। জাস্ট আমরা কয়েকটা স্লাইড দেখি আমরা শেষ করে ফেলবো, দেন আমরা কোশ্চেন সেশনে যাব। যে অনেকেই পড়াশোনা করে যে হচ্ছে আপনার স্টাইল অনেক অনেক রকমের হয়, স্টাইলটা পড়াশোনা যেমন হচ্ছে এখানে কয়েকটা স্টাইল আমি দেখাই দিছি, যে হচ্ছে যে এই স্টাইলে যদি আপনি পড়েন, আপনি মেমোরাইজ, অর্থাৎ আপনি মাথায় এই জিনিসগুলো থাকবে, মেমোরাইজ করতে পারবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে বেসিক্যালি। যে হচ্ছে যে আমি কিভাবে পরীক্ষার হলে মনে থাকবে আমার জিনিসগুলো। যেমন হচ্ছে আমি প্রথমে বলছি স্পেস রিপিটেশন, এটার মানে হচ্ছে আপনি যা পড়বেন, আমি এটা আগেই বলছি যে আপনি হচ্ছে যে এটা হচ্ছে আগের ক্লাসে যা পড়বেন এটা আবার একটু রিভিশন দিবেন। গত পরশুদিন যা পড়লেন আজকে একটু দেখেন পারেন কিনা, এক সপ্তাহ আগে যা পড়লেন এটা আজকে দেখেন পারেন কিনা। রিপিট করেন, আপনি বারবার রিপিট করেন। এটা সামারি নোট, স্প্লিট অফ পেজ এগুলো করবেন। নোটস তো অবশ্যই ম্যান্ডেটরি, এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যারা নোট করে পড়াশোনা করছে ওরা তাড়াতাড়ি কোয়ালিফাই করছে। এটা ফর এন এক্সাম্পল, অনেক এক্সাম্পল আছে এখানে। ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট একটা সাইন্টিফিক মেথড, থিঙ্ক লাইক এ টিচার। আপনি এমন ভাবে পড়ালেখা করবেন যেন এটা কাউকে বুঝাচ্ছেন, মানে বুঝাইতে হবে আপনি। টিচার যেভাবে পড়ে আপনি ওইভাবে পড়বেন, যেন আপনার হচ্ছে কি এইটা কালকেই কাউকে বুঝাবেন। আপনি গ্রুপ স্টাডি করেন, 3 জনের একটা গ্রুপ আছে, গ্রুপে আপনাকে বুঝাইতে হবে একটা টপিক, আপনি ওইভাবে পড়েন। অর্থাৎ থিঙ্ক লাইক এ টিচার। আপনি টিচার যেভাবে থিঙ্ক করে আপনি যদি ওইভাবে থিঙ্ক করে একটা জিনিস পড়তে পারেন, পরীক্ষার হলে ওইটা ভুলার কোনো চান্স নাই। যাদের অনেক সময় ধরে পড়াশোনার প্রবলেম, তারা শর্ট সেশন করতে পারেন, 25 মিনিটস পড়লেন, 5 মিনিটস ব্রেক নিলেন, এটাও এক খুবই ভালো রেজাল্ট দেয়। দেন হচ্ছে যে আপনি আস্তে আস্তে এটা কন্টিনিউ করবেন। প্রথমে আপনার পড়তে ভালোই লাগে না, ইচ্ছা করে না, তাহলে আপনি কি করবেন, 25 মিনিটস ইজিলি পড়া যায়। এবং যখন পড়বেন এভরিথিং ক্লোজ করবেন, আপনার যা মোবাইল টোবাইল যা আছে সব। সো শর্ট সেশন নিলে আপনার 5 মিনিটস ব্রেক নিয়ে এটা আস্তে আস্তে বাড়াবেন, 25 থেকে 35, 40, হ্যাঁ, দেন হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা 3, তখন দেখবেন যে আস্তে 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 আস্তে, অর্থাৎ আপনাকে ইনক্রিমেন্টাল হ্যাবিট করবেন। দেন দেখা যাবে যে আপনার হবে যে এটা ভেরি ইজিলি কিন্তু একটা হ্যাবিটে পরিণত হয়ে যাবে, 3 ঘন্টা ভেরি ইজিলি তখন পরীক্ষা দিতে পারবেন। পরের মেথডটা যেটা আমরা দেখাইছি এটা হচ্ছে যে আপনার আমাদের কোশ্চেন অ্যান্সার সেশনের, ওটা আমরা দেখাচ্ছি ইনপুট আউটপুট টেকনিক্স, ভেরি ইম্পর্টেন্ট। অনেকেই আমরা পড়ি, ইনপুট মানে হচ্ছে আপনি সব পড়ছেন, আপনার অনেক 5টা ম্যাটেরিয়ালস আপনি কভার করছেন। সাপোজ আপনার টেক্সট বই পড়ছেন, রেফারেন্স বুক পড়ছেন, দেন হচ্ছে আপনি এক্সাম কি পড়ছেন, আইসিএ পাস্ট কোশ্চেন পড়ছেন, যেখান থেকে কোশ্চেন আসে সব জায়গা থেকে কোশ্চেন পড়া, অর্থাৎ আপনি সবই ইনপুট দিচ্ছেন, সব মনে 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 সব পড়ে ফেলছেন, বাট আপনার আউটপুটটা কিন্তু জিরো। আউটপুট যদি জিরো লেভেল হয়, ইনপুট যতই দেন আপনার, এটা পরীক্ষার হলে খুব বেশি একটা কাজে দিবে না, অর্থাৎ কিছু জিনিস আপনি ভুলেই যাবেন। এটা হিউম্যান আপনার হচ্ছে যে ব্রেইনের একটা ব্যাপার, যেটা সাইন্টিফিক্যালি প্রুফ, যে যদি আউটপুট লেভেলটা দ্বিগুণ না হয় মানুষ ভুলে যাওয়ার টেন্ডেন্সি
বেশি থাকে, তার মানে হচ্ছে আপনার ইনপুট লেভেল যেটা থাকবে আউটপুট লেভেল তার দ্বিগুণ হবে। আউটপুট মানে কি, আপনি যেটা পড়ছেন এটা কাউকে বুঝান, আপনি গ্রুপ স্টাডিতে যদি করেন গ্রুপে কাউকে এটা বুঝাইতে হবে, কাউকে ধরে নিয়ে আসবে, আপনার ফ্রেন্ডকে বুঝান, কাউকে এটা লেকচার দেন, দেন হচ্ছে এটা আউট করেন। দ্যাট মিনস হচ্ছে আপনি যেটা ইনপুট করছেন এটা আউট করেন, মনে থাকে। আমরা এই জন্য বলি না কাউকে বুঝাইলে মনে থাকে বেশি, এই প্র্যাকটিস গুলো করেন। কাউকে যদি নাও পান, আমি অনেক সময় কাউকে পাইতাম না, বাট বাসায় বসে আয়নার সামনে নিজেকে নিজে পড়াইতাম, বুঝাইতাম। সো এই ইনপুট আউটপুট মেথডটা আপনি ফলো করতে পারেন। সো আর ইফেক্টিভ কিছু দু একটা স্লাইড আছে, স্টাডি প্ল্যান আমরা জানি যে আসলে আপনি যখন আমরা প্রথমেই বলছি আপনার প্রত্যেকটা সাবজেক্টকে আপনার হচ্ছে যে ভাগ করে নিতে হবে, কতটুকু সময় আপনার অ্যাভেলেবেল আছে, কতটুকু হচ্ছে আপনি করবেন, এটা আপনি আপনার মতো করে তা অ্যাভেলেবেল সাবজেক্টের টপিকস দিয়ে ভাগ করে নেবেন, যে আমার আসলে কোন টপিকসের জন্য আমি বেসিক্যালি হচ্ছে কতটুকু পাবো, এটা কিন্তু প্রথমেই করে নিতে হবে। এন্ড সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফাইন্ড দ্য সোর্স অফ ইউর আপনার হচ্ছে ডিস্ট্রাকশন। এইটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন পড়াশোনা করি আমরা মোবাইলটা হাতেই রাখি, তো এটা একটা প্রফেশনাল ইনস্টিটিউট। আমরা সবসময় বলি যে আইসিএমবি তে কি সারা জীবন পড়ার দরকার নাই, আপনি 3 বছর কষ্ট করেন, 3 বছর হচ্ছে যে জীবন দিয়ে কষ্ট করেন, অর্থাৎ আপনি মনে করেন যে আপনার পৃথিবীতে কোনো কিছুই আর দরকার নাই উইদাউট দ্য প্রফেশনাল স্টাডি, তাহলে আপনার যত ডিস্ট্রাকশন আছে এগুলো ফাইন্ড করেন। আপনার মোবাইল যদি প্রবলেম হয়, এটা আপনার হচ্ছে যে ফেসবুকিং, আপনার ইনস্টাগ্রাম, টুইটার, এই জিনিসগুলো আপনি মিনিমাইজ করেন, ক্লোজ করেন, টিভি দেখা বন্ধ করেন, বন্ধুদের সাথে ঘুরতে কম যান। দ্যাট মিনস হচ্ছে কি আপনি ডিস্ট্রাকশন গুলো বাদ দেন, এবং হচ্ছে বি সিরিয়াসলি আপনি 3 বছর কষ্ট করেন। বেশি কষ্ট করার তো আপনার দরকার নাই, আপনি 3 বছর কষ্ট করবেন, সারা লাইফ আপনি এনজয় করবেন। সো এই জন্য হচ্ছে যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ডিস্ট্রাকশন গুলো আপনি হচ্ছে ফাইন্ড করে এগুলো কাট করে দিবেন, ঠিক আছে? কাট করে ওই টাইমটা আপনার পড়াশোনা লাগাবেন। ফাইন্ড ইউর গোল্ডেন আওয়ার, এটা খুব ইম্পর্টেন্ট। কারো পড়াশোনা সকালে ভালো হয়, কারো রাতে ভালো হয়, এটা আপনিই বুঝবেন আপনি কখন পড়তে পারেন, পড়তে ভালো লাগে, ঠিক আছে? সকালে যদি পড়তে হয়, আপনি অফিসে যাওয়ার আগে 2 ঘন্টা পরে অফিসে যাবেন, কোনো সমস্যা নাই, দেন আপনার মন থাকবে ফ্রেশ, অফিস থেকে আসা পড়ার দরকার নাই, আপনি 2 ঘন্টা সকালেই পড়ে ফেলছেন। আবার যদি আপনার সকালে পড়তে ভালো না লাগে, রাতে আপনি পড়লেন। আবার রাতে আপনার বাসায় অনেক লোকজন, আপনি রাত সবাই ঘুমায় পড়লে আপনি 2টার পরে পড়াশোনা করলেন, ইট ডিপেন্ডস অন ইউ। বাট আপনি কখন পড়তে হবে এটা ম্যান্ডেটরি, পড়তেই হবে আপনাকে, বাট কখন পড়বেন এটা আপনি বের করে নেবেন। প্রোডাক্টিভ স্টাডি স্পেসও একটা ব্যাপার, কিন্তু আপনি লাইব্রেরিতে পড়বেন নাকি বাসায় পড়বেন, নাকি বন্ধুর বাসায় পড়বেন, কোথায় পড়বেন, কোথায় পড়লে আপনার লাভ হবে? আপনি লাইব্রেরিতে গেছেন 10 ঘন্টা পড়ার জন্য, পড়লেন 1 ঘন্টা, 9 ঘন্টা আড্ডা, এইটা কিন্তু খুব বেশি। আপনি মনে রাখবেন টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই জন্য হচ্ছে যে এই স্টাডি স্পেস যেটা, এইটাও ইম্পর্টেন্ট। আপনি কোথায় পড়বেন, বাসায় পড়লে যদি ভালো হয় তাই পড়েন, দরকার নাই লাইব্রেরিতে যাওয়ার। আবার লাইব্রেরিতে যদি খুব ভালো পড়া হয় তাহলে লাইব্রেরিতে চলে গেলেন, ওকে ফাইন। বা বন্ধুর বাসায় যদি দুজনে মিলে ভালো পড়া হয়, এটাও ভালো। আপনার বুঝতে হবে কোথায় আপনি পড়বেন, কি কোথায় ফোকাস করতে হবে, এটা আপনার বুঝতে হবে, যে নো হোয়াট টু ফোকাস অন, কোন ম্যাটেরিয়ালটা পড়তে হবে, কোন ম্যাটেরিয়াল, এইটা খুবই ইম্পর্টেন্ট, কোন ম্যাটেরিয়ালসটা আপনাকে পড়তে হবে বা কভার করতে হবে। স্টাডিটাকে হ্যাবিটে নিয়ে আসতে হবে। অনেকে পড়তে ভালো লাগে না, 1 সপ্তাহ পড়াশোনাই করে না, এটা করা যাবে না। হ্যাবিট খুবই ইম্পর্টেন্ট। এটা হ্যাবিট কিভাবে মানুষের বাড়ায়, এর জন্য অনেকগুলো বই আছে, আপনারা পড়তে পারেন। অটোমিক হ্যাবিট একটা বই আছে, বা পাওয়ার অফ হ্যাবিট, এরকম অনেক অনেক বই আছে, এগুলো পড়তে পারেন। তাহলে হ্যাবিট কিন্তু অনেক কিছু, যে আপনি যদি 10 মিনিট করে প্রত্যেকদিন পড়ার হ্যাবিটটা করতে পারেন, এটাও কিন্তু ইফেক্টিভ, অনেক কিছু আপনার হচ্ছে লাইফে কাজে আসবে। এই জন্য হচ্ছে যে পড়াশোনাটাকে হ্যাবিটে নিয়ে আসতে হবে, যে না আমি এই পড়াটা আসলে পড়বো, এতক্ষণের মধ্যে শেষ করবো। মোটিভেশন থাকা লাগবে, সেলফ মোটিভেশন। আপনার যদি নিজে নিজে মোটিভেট হইতে না পারেন, পৃথিবীর সব মোটিভেশনাল স্পিকার আপনাকে যদি নিয়ে এসে আপনাকে রোমে বসায় দেওয়া হয়, আসলে কোনো বেনিফিট হবে না। এই জন্য সেলফ মোটিভেশনটা ইম্পর্টেন্ট। আপনার মেন্টরস লাগবে, ঠিক আছে? আপনি কার মতো হতে চান, আপনার রোল মডেল দরকার, যে আমি আসলে ওর মতো হতে চাই। আপনি কেন পড়াশোনা করবেন, আমি এরকম হতে চাই, এই জিনিসটা মাথায় থাকতে হবে, নাহলে কিন্তু হবে না, পাস এই আসলাম গেলাম হবে না। অর্থাৎ আপনার মেন্টরস থাকবে। তারপরে আইসিএম এর যারা ইয়াং, যারা অল্প সময়ে পাশ করে, তাদের সাথে আপনি মেলামেশা করবেন, তাদের কাছ থেকে অ্যাডভাইস নিবেন, যারা খুব কম সময়ে পাশ করছে বা হচ্ছে কার মতো হতে চাই, রোল মডেল সেট করবেন লাইফে, যে আমি হচ্ছে যে আসলে ওর মতো হতে চাই। দেন হচ্ছে আপনার একটা স্পিড কাজ করবে আপনার ভিতরে, একটা সেলফ মোটিভেটেড হইতে হবে, নাহলে কিন্তু পাশ করবেন না, ঠিক আছে? এটা আমি আগেই বলে দিলাম। সো গোল সেটিং মাস্ট করতে হবে, এবং ড্রিম বিগ, আমি বলছি আগেই। এবং এটা রিটেন গোল থাকতে হবে। আপনি কয়দিনের মধ্যে আইসিএম পাস করতে চান, এটা আজকেই লিখে ফেলেন। যারা প্রোগ্রাম দেখছেন, কারো যদি 2টা সাবজেক্ট বাকি থাকে, আপনি লেখেন, ওইটা লিখে আপনার স্টিকারটা লাগায় রাখেন আপনার বেডরুমে বা আপনার খাটের পাশে, বা আপনি যেখানে খুশি আলমিরাতে লাগাই দেন, যে হচ্ছে আমি, যারা নতুন এডমিশন নিচ্ছেন তারা বলেন আমি 2 ইয়ার্স এর মধ্যে পাস করবো, অর্থাৎ ওই জুনের ওই এক্সামে আমি কোয়ালিফাই করবো, এটা লিখেন। লেখা আপনি হচ্ছে যে লিখে রাখেন, ইট উইল ওয়ার্কস। আমি বললাম ইট উইল ওয়ার্কস, আপনি যদি রিটেন গোল থাকে ইট উইল ওয়ার্কস, এবং এটা সায়েন্টিফিক্যালি প্রুভ। প্ল্যান করতে হবে এন্ড অ্যাকশন, আদারওয়াইজ আপনার রেজাল্ট আসবে না। এই জন্য আপনার ড্রিম তো অবশ্যই থাকবে, রিটেন গোল, প্ল্যান, অ্যাকশন যদি থাকে, কম্বিনেশন যদি ভালো হয়, দেন হচ্ছে আপনার রেজাল্টটা কিন্তু আসবে, এটা আমরা সবসময় বলি। ফোকাস অলওয়েজ অন, আপনি আইসিএমতে ভর্তি হয়েছেন, ফোকাস থাকবে যেন সিএমএ ডিগ্রি, নাথিং এলস। আপনি যেখানেই যান,
আপনি বন্ধুর সাথে ঘুরতে যান, আপনার ফোকাস থাকবে যে আমার পাস করতে হবে। আপনি কারো বিয়ে খাইতে গেছেন, আপনার ফোকাস থাকবে আপনার পাস করতে হবে। বি ফোকাসড অন ইউর গোল। আর ফোকাস মিনস হচ্ছে ফলো ওয়ান কোর্স আনটিল সাকসেস। তার মানে হচ্ছে আপনাকে যদি সিএমএ আপনার যদি ফোকাস হয়, আপনার সিএমএ ডিগ্রি আসার আগ পর্যন্ত ওইটা যেন মাথা থেকে না যায়। তো ধ্যান ধারণা জ্ঞানে সব সময় থাকবে হচ্ছে সিএমএ ডিগ্রি আর নাথিং এলস। ওকে, সো তাহলে আপনি ওই 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 যে আপনার ডিউ টাইম তার ভিতরে আপনি কোয়ালিফাই করেন, আপনার বছর কি বছর আসলে পড়ার কোনো দরকার নাই। সো হোপ ফর দ্য বেস্ট। আমি আশা করব যে হচ্ছে যে এই যে স্লাইড গুলো বা স্ট্র্যাটেজি গুলো দেখাইলাম বা কিছু টেকনিক্স আমি মোটামুটি ভাবে বললাম, ইটস নট এনাফ। আমি জানি যে এক একজনের টেকনিক্স বা এক একজনের ইটা স্ট্র্যাটেজি গুলো এক এক রকম হবে, বাট আই থিঙ্ক কেউ যদি ফুল ডিটারমিনেশনটা নিয়ে আইসিএমএ তে ভর্তি করে এবং সে যদি একটা ড্রিম দেখে এবং সেই অনুযায়ী যদি সে কাজ করে, আই থিঙ্ক তার সে প্ল্যানিং ওয়েতে কাজ করতে হবে। আমি আগেই বলি আপনার প্ল্যানিং থাকতে হবে এন্ড অ্যাকশন থাকতে হবে, এই দুটো জিনিস থাকাই লাগবে। প্ল্যানিং ছাড়া অ্যাকশন কোনো কাজই আসবে না। আপনার কোনো প্ল্যানিং নাই, আপনি বইয়ের পর বই পড়ে যাচ্ছেন, হবে না। আপনার প্ল্যানিং করবেন কোন সাবজেক্ট কিভাবে পড়বেন, এন্ড দ্য অ্যাকশন অবশ্যই থাকবে। ওই দুটা যদি কম্বিনেশন থাকে দেন হচ্ছে আই থিঙ্ক আমি বলতে পারি যে আপনি ডিউ টাইমে কোয়ালিফাই করবেন আইসিএমএ ইনশাআল্লাহ। এটা হচ্ছে যে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, তো এই ছিল আমার কয়েকটা স্লাইড যেটা